হস্তে তবে পরম যত্নে তৃষার কোমর জড়িয়ে নিজের দৃঢ় বাহুবন্ধনে আবদ্ধ করল। কোথায় যাচ্ছেন ম্যাডাম? আচমকা এই বাঁধনে তৃষার শ্বাস আটকে যাওয়ার উপক্রম ও চোখের পলক দ্রুত ফেলে কিছুটা আমতা আমতা করে তোতলানো কণ্ঠে বলল, কোথায় আবার যাব? আমি ঘুমোতে যাচ্ছি, ছাড়ুন এবার। আর্য ঠোঁটের কোণে তখন এক চিলতে চতুর মাদকতাময় হাসি ও তৃষাকে আরো এক চুল কাছাকাছি টেনে নিল। এতই কাছে যে ওর তপ্ত নিঃশ্বাস তখন তৃষার কপালে আশ্রে পড়ছে। আর্য গভীর চোখে তৃষার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ঘুমাতে যাচ্ছেন মানে? ঘুমোতে যাচ্ছি মানে ঘুমোতে যাচ্ছি। বিস্তর ঘুম আসছে আমার। আর্য ওষ্ঠাধর প্রান্তে বক্র হাসির রেখা ফুটিয়ে বলল, এত নার্ভাস কেন ম্যাম? আপনাকে মানে আপনার মতলব সুবিধা লাগছে না। হুম, আমি কি কিছু করেছি? তৃষা আর্যর বুকের ওপর দুহাত রেখে নিজেকে সামান্য দূরত্বে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, করেননি, তবে করার ধান্দায় আছেন। এই যে এভাবে মাঝরাতে একটা মেয়েকে আটকে রেখেছেন, একে কি বলে শুনি? ক্যাপ্টেন এহসানের কি আইনের প্রতি কোনো শ্রদ্ধা নেই? আর্য তৃষার কোমরে জড়িয়ে থাকা বাহুটার আরেকটু শক্ত করে ওর মুখের আরো কাছাকাছি ঝুঁকে এলো। তৃষার কানে লতিতে নিজের ওষ্ঠাধর ছুঁয়ে একদম ফিসফিসে গলায় বলল, নিজের বিবাহিতা স্ত্রীকে নিজের জন্মদিনে ভালোবাসার জালে আটকে রাখাটা কোনো অপরাধের আওতায় পড়ে না মিসেস হেসান। আর তাছাড়া এখানে কিসের জন্য এসেছি সেটা কি ভুলে গেলেন আপনি ম্যাডাম? আজ রাতে তো আপনার কোনো নিস্তার নেই। আর্যর তপ্ত নিঃশ্বাসের ছোঁয়া তৃষার ঘাড়ে এক তীব্র শিহরণ জাগিয়ে তুলল। তৃষা বিস্ফোরিত নয়নে তাকালো আর্যর দিকে। ওর দুই গালে তখন লজ্জার গাঢ় লালিমার আস্তরণ পড়েছে। ও চোখ দুটো জোরালোভাবে বুজে ফেলে কোনো মতে বলল, আপনি আপনি কিন্তু খুব দুষ্টু হয়ে যাচ্ছেন ক্যাপ্টেন। ছাড়ুন না, টুইঙ্কেল জেগে যাবে তো। ও গভীর ঘুমে। আর আজ আমাদের মাঝে কাউকে আসতে দিচ্ছি না ম্যাডাম। আজকের রাত্রে শুধু তোমার আর আমার। আর্যর কণ্ঠে সেই আদিম ব্যাকুলতা আর তীব্র অনুরাগ তৃষার সমস্ত প্রতিরোধকে এক মুহূর্তে বালির বাঁধের মতো গুড়িয়ে দিল। আর্য ওর এক হাত দিয়ে তৃষার চিবুকটা আলতো করে উচিত হল। লণ্ঠনের ম্লান আলোয় নীলাম্বরী শাড়িতে তৃষাকে অপসরার ন্যায় অপার্থিব লাগছে। আর্য তৃষ্ণার্ত চোখ জোড়া তৃষার কাঁপতে থাকা অষ্টপুটে এসে থমকে দাঁড়ালো। রুমের খোলা জানালা দিয়ে সেন্ট মার্টিনের নোনা বাতাস শাসা করে ভেতরে ঢুকে তৃষার শাড়ির আঁচলটাকে অবাধ্য করে তুলছে। বাহিরে প্রবালে আসছে পড়া সমুদ্রের গর্জন যেন ওদের হৃদস্পন্দনের দ্রুত তালের সাথে একাত্ম হয়ে গেছে। আজও আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। পরমাবেশে ও নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিল তৃষার কম্পিত ওষ্ঠাধরে। তৃষা আলতো করে আজর কাঁধের শার্টটা খামচে ধরল। এক অদ্ভুত মাদকতাময় ভালো লাগায় ওর সারা শরীর অবশ হয়ে আসছে ওর। আর্য ঠোঁটের ছোঁয় যেন হাজার ওয়াটের বিদ্যুৎ খেলা করে গেল ওর শিরায় শিরায়। আর্য পরম যত্নে গভীর অনুরাগে তৃষাকে নিজের বাহুবন্ধনে মিশিয়ে নিতে নিতে ওর অধরের সুধা পান করতে লাগলো। দীর্ঘক্ষণ পর যখন আর্য তৃষার ওষ্ঠাধর মুক্ত করল তখন তৃষার শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। আর্য ওর কপালে নিজের কপাল ঠেকিয়ে কিছুক্ষণ শান্ত হয়ে রইল, যেন এই গভীর ভালোবাসার মুহূর্তটাকে নিজের আত্মার মাঝে আজীবনের জন্য বন্দি করে নিচ্ছে। তারপর আলতো করে তৃষাকে পাজাকোলা করে তুলে নিল নিজের শক্ত বাহুতে। তৃষা চমকে উঠে আর্যর গলা জড়িয়ে ধরে মৃদু স্বরে বলল, কি করছেন? আর্য কোনো উত্তর দিল না। ঠোঁটের কোণে সেই চতুর মাদকতাময় হাসিটা ধরে রেখেই ও তৃষাকে নিয়ে বিছানার দিকে পা বাড়ালো। বিছানায় তৃষাকে আলতো করে শুয়ে দিয়ে ও নিজেও ওর ওপরে ঝুঁকে এলো। চাঁদের আলো তখন জানালার পর্দা গলে ওদের ওপর এসে পড়েছে। আর সে মায়াবী আলো আধারিতে আর্য তৃষা হারিয়ে গেল এক নিবিড় অনুরাগময় ভালোবাসার অতল সাগরে, যেখানে শুধু সমুদ্রের গর্জন আর ওদের দ্রুত হওয়া হৃদস্পন্দনই রইল একমাত্র সাক্ষী। মাঝরাতে কফি খাওয়ার ভূত চেপেছে। পেছন থেকে ভেসে আসা পৌরুষ কণ্ঠে হকচকিয়ে দেখালো মেহসানা। আকস্মিক ভয়ে ওর হাত পা রীতিমতো কাঁপতে শুরু করেছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা কামারের নেহাইয়ের মতো পেটছে। মায়ের মৃত্যুর পর থেকেই এই এক অদ্ভুত ব্যাধি ওকে গ্রাস করেছে।
রাত বাড়লে একাকিত্ব আর স্মৃতির মিছিল এসে চোখের ঘুম কেড়ে নেয়। আজও তার ব্যতিক্রম হয়নি। মাঝরাত অবধি বিছানায় ছটফট করার পর যখন মাথার ভেতরের যন্ত্রণাটা অসহ্য ঠেকছিল, তখন একটু উপশমের আশায় পা টিপে টিপে রান্নাঘরে এসেছিল ও। আর্যেন পাশেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তাই ওকে আর জাগানোর প্রয়োজন বোধ করেনি মেহসানা। কিন্তু হুট করে যে আর্যেন ওভাবে ওর পেছনে এসে দাঁড়াবে তাও ভাবতেও পারেনি। মেহসানা নিজেকে সামলে নিয়ে আড়ষ্ট গলায় বলল, অ্যাকচুয়ালি মাথা যন্ত্রণা করছিল, তাই আর কি। আর্যেন কোনো কথা না বলে আরো দু কদম এগিয়ে এলো। মেহসানার কাঁপতে থাকা হাত থেকে কফির জার আর চামচটা আলতো করে নিজের দখলে নিল। ওর শান্ত চোখ জোড়া মেহসানার বিবর্ণ মুখের ওপর নিবদ্ধ। আর্যেন কফির মগে গরম জল ঢালতে ঢালতে নিচের স্বরে বলল, আমাকে ডাকা উচিত ছিল না। মেহসানা উত্তর দিল না। নিস্পৃহ চোখে আর্যেনের কফি বানানো নিখুঁত ভঙ্গি লক্ষ্য করতে লাগলো। কফি তৈরি শেষ করে আর্যেন মগটা মেহসানার ঠোঁটের সামনে ছড়ল। ধোয়াটা কফির সুবাস এক নিমিষে পুরো রান্নাঘরের গুমট ভাবটা কাটিয়ে দিল। আর্যেন গভীর চোখে তাকিয়ে আলতো আদেশে বলল, সাবধানে, গরম আছে। মেহসানা মগে ওষ্ঠাধর ছোঁয়াতে কফির উষ্ণতা ওর ভেতরটা জড়িয়ে দিল। আর্যেন নিজের বুড়ো আঙুল দিয়ে মেহসানার কপালে জমে থাকা সূক্ষ্ম ঘামের বিন্দুগুলো মুছে দিয়ে বলল, ল্যাম্পপোস্ট হতে পারি, বাট হাজবেন্ড হিসেবে খুব বেশি খারাপ খারাপ না নিশ্চয়ই। সো ডোন্ট সাফার আলয়, আই এম অলওয়েজ হেয়ার। আর্যেনের যত্নশীল রূপ আর ভরসা জোগানো কণ্ঠস্বর মেহসানের বুকের ভেতরের অবাধ্য যন্ত্রণাটাকে মুহূর্তেই শান্ত করে দিল। কিছু মুহূর্ত স্থবির থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে জানালার বাহিরে দৃষ্টি নিবদ্ধ করল ও। স্নিগ্ধ রোদ্দুর মুখশ্রীতে খেলা করতেই তন্দ্রাচ্ছন্নতা টুটল তৃষার। প্রতিদিনের ন্যায় আজও আর্যর নগ্ন বক্ষদেশ বরাবর নিজের অবস্থান টের পেল। ঘুম ঘুম চোখে আর্যর মুখশ্রীতে দৃষ্টি বলেই আলতো করে আর্যর বুক থেকে মাথা তুলতে চাইল, কিন্তু ওঠার আগেই আর্যর শক্ত বাহুডোর ওকে আরও নিবিড়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল। আর্য চোখ না খুলেই মুচকি হাসল। ওর গভীর ঘুম জড়ানো কণ্ঠস্বর তৃষার কানের কাছে প্রতিধ্বনিত হলো। এত সকালে ম্যাডামের কোথাও যাওয়ার তারা শুনি? তৃষা লজ্জায় আর্যর বুকে মুখ লুকিয়ে মৃদু স্বরে বলল, ছাড়ুন না, সকাল হয়ে গেছে। আর্য এবার চোখ মেলে তাকালো। ওর সেই চেনা মাদকতাময় দৃষ্টি তৃষার হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। তৃষার কপালে ওর ওষ্ঠপটে ভালোবাসার গভীর পরশ এঁকে দিয়ে আজ আর খুব বেশি বাক্যবায় না করে আলতো করে ওকে নিজের পাজাকোলা করে তুলে নিল। তৃষা চমকে উঠে ওর গলা জড়িয়ে ধরল। আর্য কোনো কথা না বলেই ঠোঁটে চতুর হাসি রেখা ফুটিয়ে তৃষাকে নিয়ে ধীর কদমে অশ্বমের দিকে পা বাড়ালো। সৈকতের এক শান্ত প্রান্তে একাকী দাঁড়িয়ে তৃষা। সমুদ্রের অবাধ্য উর্মিমালা ওর পায়ের কাছে এসে ফেনা তুলছে। সারাদিনের ঘোরাঘুরি ক্লান্তি আর ভ্যাবসা গরমে তৃষার কণ্ঠনালী কিছুটা শুকিয়ে আসায় আর্য টুইঙ্কেল গিয়েছে ওর জন্য ডাব আনতে। তৃষা এক মনে সমুদ্রের রূপ দেখছিল। ঠিক তখনই ও ঠিক পাশ ঘেঁষেই একজোড়া হাই হিলের খটখট শব্দ কর্ণগোচর হলো। এই বালির মধ্যে কার হিল জুতো পরে কার হাঁটার শখ জাগলো ভেবে তৃষা কিছুটা বিরক্ত হয়ে পাশ ফিরতেই ওর চোখ জোড়া শুরু হয়ে এলো। তৃষার মুখে সমস্ত স্নিগ্ধতা মুহূর্তেই উবে গিয়ে সেখানে স্থান নিল তীব্র অসন্তোষ। ওর ঠিক সম্মুখে সানগ্লাস কপালে তুলে দাঁড়িয়ে আছে মেহরিন। ওর ঠোঁটে সেই পরিচিত অহংকারী আর বিদ্রুপাদ্যক হাসি। তৃষাকে ওভাবে একা দাঁড়িয়ে থাকতে দেখে মেহরিন এক পা এগিয়ে এসে বাঁকা স্বরে বলল, ও হোয়াট আ সারপ্রাইজ। তৃষানা, তা এখানেও একা একা দাঁড়িয়ে সমুদ্রের নোনা জল মাপছ বুঝি? তোমার সেই সো কল্ড ক্যাপ্টেন হাজব্যান্ড তোমাকে এই নির্জন সৈকতে একলা ফেলে অন্য কোথাও হাওয়া খেতে গেছে বুঝি? মাহিরিনের এই চিরাচরিত সস্তা খোঁচা এবার তৃষার বুকে তীরের মতো বিঁধল না। দিন বদলেছে, তৃষার ভেতরে সে ভয়ার্ত মেয়েটাও এখন আর্যর ভালোবাসার জোরে অনেক বেশি আত্মবিশ্বাসী। ও মাহিরিনের চোখের দিকে সরাসরি দৃষ্টি নিবদ্ধ করে অত্যন্ত শান্ত কিন্তু মোক্ষম জবাব দিয়ে বলল, গেট আ লাইফ মাহরিন। নিজের মেন্টালিটিটা এবার একটু আপগ্রেড করুন। আর বর কাকে কতটা প্যাম্পার করছে
সেটা জাজ করার জন্য নিজের একটা হ্যাপি ফ্যামিলি থাকা দরকার। আমার হাজব্যান্ড আমার ছোট ছোট নেডসগুলো খেয়াল রাখে। এই যেমন এখন আমার জন্য ডাব আনতে গেছে। অন্যের বরের খোঁজ না নিয়ে নিজের এই ফ্রাস্ট্রেটেড লাইফ আর লনলিনেসটা বরং সমুদ্রের জলে ভাসিয়ে দিন, কাজে দেবে। তৃষার মুখ থেকে এমন সপাটে এবং যৌক্তিক উত্তর আশা করেনি মাহিরিন। ও রাগে পুরো থমকে গেল, মুখাবয়ব মুহূর্তেই লোহিত হয়ে উঠল। ও দাঁতে দাঁত চেপে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক গম্ভীর এবং সুপরিচিত কণ্ঠস্বর। এনি প্রবলেম মিসেস এহসান? পুনর্বার মাহিরিনের মুখোমুখি হতে মেজাজ সপ্তমে চলল আজর। তবে টুইঙ্কেলের নিষ্পাপ মুখশ্রীতে একবার তাকিয়ে ও তৃষার পাশে এসে দাঁড়ালো। অনাকাঙ্ক্ষিত আবর্জনা নাই এক ঝলক তাকাতে গিয়েও তাকালো না মাহিরিনের দিকে। তৃষার দিকে তাকিয়ে অত্যন্ত যত্নশীল কণ্ঠে বলল, এই নাও তোমার ডাব। রোদে মুখটা একদম শুকিয়ে গেছে। মাহিরিন আজরে অবহেলা সহ্য করতে না পেরে তীব্র আক্রোশে ফুটে উঠল। ও দাঁতে দাঁত চেপে তৃষাকে লক্ষ্য করে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই আজর হাত ধরে থাকা ছোট্ট টুইঙ্কেল নিজের ডাগর চোখ দুটো বড় বড় করে মাহিরিনের দিকে তাকালো। ওর পুতুল তুল্য কপালে কয়েকটা সূক্ষ্ম কুঞ্জন রেখা ভাসিয়ে ছোট স্মৃতির মণিকোঠায় কিছু একটা হাতড়াচ্ছে ও। মুহূর্ত কয়েকের ব্যবধানে ও মাহিরিনকে চিনতে পেরে ছট করে তৃষার শাড়ির আঁচল টেনে ধরে আঙুল উঁচিয়ে বলল, Bunny, Bunny, look here. See, who is this? তৃষা ভ্রুজোড়া সামান্য কুচকে মেয়ের দিকে তাকালো। টুইঙ্কেল তখন খিলখিল করে হেসে ওঠে। আর্যর দিকে তাকিয়ে অত্যন্ত সরল কণ্ঠে আওড়ালো, পাপা, তুমি চেনো ওকে? দিস ইজ দ্যাট পচা আন্টি। ও না সেদিন এক বুড়ো দাদুকে সঙ্গে নিয়ে আমাদের বাসায় এসেছিল। আন্টি, তোমার সেই দাদু কোথায়? টুইঙ্কেলের এই অনাবিল নিষ্পাপ বাচ্চার মুখের চরম সত্য ভাষণে মাহিরিনের পায়ের তলার বালি যেন এক নিমেষে সরে গেল। মাহিরিনের মুখটা মুহূর্তের মধ্যেই লজ্জায় অপমানে নীলচে বর্ণ ধারণ করেছে। তৃষা নিজের হাসির বেগ সামলাতে না পেরে ওড়না দিয়ে মুখ চেপে ধরল। টুইঙ্কেল মাহিরিনের বরের বয়সের বিশাল ব্যবধানটাকে যেভাবে সরল মনে দাদু বলে সম্বোধন করেছে তা মাহিরিনের অহংকারী হৃদয়ে তীরের মতো বিঁধেছে। আর্যর ওষ্ঠাধরের কোণেও তখন এক চিলতে চতুর বক্র হাসি রেখা ফুটে উঠেছে। তবেও নিজেকে সামলে নিয়ে গম্ভীর মুখে টুইঙ্কেলের গালটা আলতো করে টিপে দিয়ে বলল, প্রিন্সেস, বড়দের সাথে এভাবে কথা বলতে নেই। চলো ডাবটা খেয়ে আমরা অন্য পাশে যাই। আর্য টুইঙ্কেলের হাত ধরে বালুকা বেলা ধরে ধীর কদমে সামনে এগিয়ে গেল। তৃষা ওদের পেছনে যাওয়ার জন্য এক পা বাড়ালো, কিন্তু ঠিক মাহিরিনের সমান্তরালে আসতেই ও থমকে দাঁড়ালো। মাহিরিনের সে অপমানে কুকড়ে যাওয়া থমথমে মুখের দিকে তাকিয়ে তৃষা নিজের ওনার আঁচলটা কাঁধে টেনে নিল। ওষ্ঠাধরের কোণে অবজ্ঞাপূর্ণ হাসি রেখা ঝুলিয়ে ও মাহিরিনের কানের কাছাকাছি সামান্য ঝুঁকে এসে অত্যন্ত শান্ত অথচ গা জ্বলা তীক্ষ্ণ কণ্ঠে ফিসফিস করে বলল, বাচ্চার মুখের সত্যি কথাটা বড্ড তিতা লাগলো, তাই না মাহরিন? আসলে বাপ তো আর বাপকেও ছাড়ে না, আর আপনার ক্ষেত্রে সেটা তো দাদু হয়ে ঘরে ঢুকেছে। অন্যের সুখের সংসারে নজর দিতে এসে নিজের এই জরা জীর্ণ কপালটা আর সবার সামনে এক্সপোজ করবেন না। নিজের ওই বুড়ো দাদুর গয়না আর টাক দিয়ে অন্তত একটা ভালো গয়না কিনুন, যেখানে নিজের আসল চেহারাটা দেখতে পাবেন। গুড লাক উইথ ইয়োর ওল্ড ম্যান। কথাগুলো শেষ করে তৃষা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। মাহিরিনকে নিজের ভেতরে চরম আক্রোশে একাকী পড়তে দিয়ে ও দ্রুত পায়ে এগিয়ে গেল আর্য ও টুইঙ্কেলের দিকে। সময় থেমে থাকে না, নদীর স্রোতের মতোই সে বহমান। কেবল পেছনে ফেলে যায় স্মৃতির পাতায় দোলা দেওয়া কিছু অমলিন মুহূর্ত, যা হৃদয়ের মণিকোঠায় সঞ্চিত থাকে চিরকাল। জীবন তার নিজস্ব নিয়মে এগিয়ে চলে, আর মানুষ একসময় অভ্যস্ত হয়ে ওঠে সেই পরিবর্তনের সাথে। দেখতে দেখতে কেটে গেছে বেশ কিছুদিন। সময়ের নিয়মে স্মৃতির সেই তীব্র আলোড়ন স্তিমিত হয়ে এসেছে। সবাই যার যার চেনা প্রাত্যহিকতার ফিরে গিয়েছে।
আজ আবার ফিরে গেছে তার চেনা সমুদ্রে, যোগ দিয়েছে নিবিড় কর্মব্যস্ত জীবনে। অসীম জলরাশির মাঝে সে এখন ব্যস্ত দিন কাটাচ্ছে। অন্যদিকে তৃষার জীবন এখন কাটে ঘড়ির কাঁটা ধরে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কাঙ্ক্ষিত অঙ্গনে নিজের জায়গা করে নেওয়ার এক কঠিন লড়াইয়ে দীপ্ত সে। পড়ার টেবিল আর বইয়ের স্তূপে এখন তার সারাদিনের সঙ্গী। তার ওপর আবার ছোট্ট টুইঙ্কেলের বার্ষিক পরীক্ষা একেবারে আসন্ন। সব মিলিয়ে সংসার আর পড়াশোনার এই দ্বিমুখী ব্যস্ততায় তৃষার দিনগুলো যেন এক মুহূর্ত জিরোবার অবকাশ পাচ্ছে না ও। যদিও জাহানারা বেগমের উপস্থিতি কিছুটা উপশম দিচ্ছে ওকে, তবু সময় যত করাচ্ছে ব্যস্ততারা ততটাই গ্রাস করছে ওকে। আজ আবার টুইঙ্কেলের বিদ্যাপীঠে সমাবেশ। তৃষার উপস্থিতি আবশ্যক হয়। সকাল সকাল সেই প্রস্তুতিতেই মগ্ন ও। টুইঙ্কেলকে প্রস্তুত করেই কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো ওরা। সকাল থেকে শরীরটা ভালো না, অবশ্য এটা নতুন কিছু নয়। বমি বমি ভাব, মাথা ঘোরানো ইত্যাদি নিত্য অভ্যাসে পরিণত হয়েছে ওর। হয়তোবা আহারের বিলম্বের দরুন এটা ঘটছে ইদানিং, তাই এই খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন মনে করছে না এ নিয়ে তৃষা। চলন্ত গাড়ি, আশেপাশের কোলাহল পিছু ঠেলে সেটি এগিয়ে যাচ্ছে সম্মুখ পানে। জানালার বাহিরে সজল মেঘের আনাগোনা। তৃষা নিজের সিটে গা এলিয়ে দিয়ে চোখের পাতাটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করল। তৃষার অসুস্থতা হয়তো বুঝল টুইঙ্কেল, তাই আজ আর কথা বাড়ালো নাও। আলগোছে তৃষার কাঁধ বরাবর মাথা ঠেকিয়ে বসল। তৎক্ষণাৎ চোখ মেলে তাকালো তৃষা টুইঙ্কেলের দিকে ফিরে বলল, মাম্মাম, তুমি কি সিক ফিল করছো? টুইঙ্কেল মাথা নাড়িয়ে বলল, নো বানি, বাট আই থিঙ্ক ইউ আর সিক, তাই তোমাকে ডিস্টার্ব করিনি। টুইঙ্কেলের কথায় মৃদু হাসি রেখা ফুটে উঠল তৃষার অধর কোণে। মোমের পুতুলে নেয় তুলতুলে মেয়েটি কতটা বুঝদার, এতটুকু বয়সে কত কিছু বোঝে ও। তৃষা ঠোঁট ছোয়ালো ওর তুলতুলে ললাটে। আমার মাম্মাটা। এতক্ষণে প্রিয় বাণীকে একটু স্বাভাবিক হতে দেখে আহ্লাদে গদগদ হয়ে উঠল ছোট্ট টুইঙ্কেল। এত করে তৃষার গলা জড়িয়ে বলল, বানি, আজ একটু ঘুরতে যাবে প্লিজ? মেয়ের আবদার ফেলতে পারল না তৃষা, কিছু না ভেবেই বলে দিল, ওকে, স্কুল থেকে ফেরার পথে যাব না হয়। টুইঙ্কেল শব্দ করে চুমু খেলেও তৃষার জলে। তুমি পৃথিবীর বেস্ট বানি, লাভ ইউ বানি। লাভ ইউ টু সুইটহার্ট। বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি চিরে আর্যর ফ্রিগেটটি তার অজেয় দর্পে এগিয়ে চলেছে। দিগন্ত বিস্তৃত নীল জলসীমার গভীর আর্যর বর্তমান ঠিকানা। জাহাজের কমান্ডিং ব্রিজে দাঁড়িয়ে আর্য আকস্মিক জাহাজের রাডার সিস্টেম অদূরে একটি রহস্যময় বস্তুর উপস্থিতি শনাক্ত করল। জাহাজের অপারেশন অফিসার ক্যাপ্টেন সামাদ নিচু স্বরে রিপোর্ট করল, আর্য তীক্ষ্ণ দৃষ্টি তখন মনিটরের ওপর। ঠান্ডা মাথায় সে আদেশ দিল, ইমিডিয়েট ইন্টারসেপ্ট ট্র্যাক ক্যালকুলেট করো। আমাদের পেট্রোলিং জোন লঙ্ঘন করার সুযোগ দেওয়া যাবে না। জাহাজকে ফুল রেডিনেস মোডে নিয়ে এসো। সমুদ্রের প্রতিকূল আবহাওয়াকে তুচ্ছ করে আর্যর নেতৃত্বে জাহাজটি বিদ্যুৎ গতিতে লক্ষ্যের দিকে ছুটছে। কমান্ডিং ব্রিজের ভেতরের পরিবেশ এখন ভীষণ থমথমে। কেবল রাডারের যান্ত্রিক বিপ শব্দ আর ওয়্যারলেসের কর্কশ আওয়াজ সেই স্তব্ধতা ভাঙছে। আর্য তার বাইনোকুলারটা চোখে লাগিয়ে কুয়াশাচ্ছন্ন সমুদ্রের বুকে দৃষ্টি নিক্ষেপ করল। সমুদ্রের ঢেউগুলো জাহাজের গায়ে আশ্রে পড়ে শ্বেতশুভ্র ফেনা তুলছে। সে পাশ ফিরে কঠোর গলায় বলল, সামাদ, আমাদের কারেন্ট পজিশন থেকে অবজেক্টের ডিস্টেন্স কত? আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর ফো কি বলছে? সামাদ দ্রুত কিবোর্ডে আঙুল চালিয়ে গম্ভীর মুখে উত্তর দিল, আর্যর জল শক্ত হয়ে উঠল। সমুদ্রের অতন্দ্র প্রহরী হিসেবে সে কোনো অবস্থাতেই দেশের জলসীমার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে দিতে পারে না। সে হেলমে থাকা কোয়ার্টার মাস্টারের দিকে তাকিয়ে আদেশ জারি করল, কোর্স অল্টার করো। স্টিয়ার 090 ডিগ্রি, স্পিড বাড়িয়ে 18 নটস করো। কোয়ার্টার মাস্টার তৎক্ষণাৎ লিভার ঘোরালেন। জাহাজের
প্রোপেলারের গতি বাড়ার সাথে সাথে পুরো ফ্রিগেটে এক তীব্র কম্পনে কেঁপে উঠে সমুদ্রের বুক চিরে আরও দ্রুত বেগে ধাবিত হলো। আর্য এবার কমিউনিকেশন অফিসারের দিকে ফিরল। ভেসেলটাকে মেরিটাইম ভিএইচএফ চ্যানেল 16-এ শেষবারের মতো ওয়ার্নিং দাও। যদি রেসপন্স না করে তবে অ্যাকশন স্টেশন অ্যালার্ম বাজাও। উই মে নিড টু ইন্টারসেপ্ট হ্যান্ডবোর্ড।